নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অষ্টম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি, আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না, যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। এবারে আমরা দেখে নিই ফার্স্ট হাউসের মূল তাৎপর্যগুলি। ফার্স্ট হাউস আপনার নির্দেশ করে ব্যক্তিত্ব, স্বভাব, শরীরকে, আত্মবিশ্বাসকে, জীবনের দৃষ্টিভঙ্গিকে, আচরণ ও উপস্থিতিকে, জন্ম ছকের ভিত্তিকে। তাহলে যখন 8th লর্ড বা অষ্টম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে ব্যক্তি হয়ে ওঠেন রহস্যময়। কারণ 8th হাউস বলতে আমরা রহস্যকেও বুঝি এবং গভীর চিন্তাশীল। 8th হাউস থেকে আমরা রিসার্চকেও পেয়ে থাকি। জীবনে বারবার ট্রান্সফরমেশন আসবে, এমন কিছু ঘটনা জীবনে ঘটবে যে তাকে পুরো নাড়িয়ে দেবে এবং সে আমূল বদলে যাবে। প্রবল অন্তর্দৃষ্টি থাকবে অর্থাৎ ইনসাইট থাকবে। অনেক সময় এরা একা থাকতে ভালোবাসে, নিজের জীবনের পথ এনারা নিজেই তৈরি করে নেন। এবারে শুভ ফলগুলির মধ্যে
মধ্যে গভীর অন্তর্দৃষ্টি, গবেষণা এবং বিশ্লেষণে এনাদের যথেষ্ট দক্ষতা থাকে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এখানে বলে রাখি যে এই ব্যক্তিরা যদি 8th হাউস আবার কিন্তু ঢোকা, মানে যে খারাপ গুণগুলো বা খারাপ চিন্তা ভাবনাগুলো সেগুলোও কিন্তু 8th হাউস থেকেই দেখা হয়, তাই 8th হাউসকে আমরা খারাপ বলে ভাবি। কিন্তু এই ব্যক্তি যখন আধ্যাত্মিকতার দিকে যাবে বা যখন কোনো রিসার্চের দিকে যাবে, যখন জ্যোতিষ বা তন্ত্রের চর্চা করবে বা সাধনা করবে, তখন দেখবেন এদের লাইফ চেঞ্জ হয়ে যাবে পজিটিভ ভাবে। সমস্যাকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা। আমরা ম্যানেজমেন্ট যখন পড়ি তখন একটা চ্যাপ্টার পড়ানো হয় SWOT, অর্থাৎ এস মানে স্ট্রেংথ, ডাব্লিউ মানে উইকনেস, অর্থাৎ উইকনেসকে কি করে স্ট্রেংথে পরিণত করা যায়, আর ওটি হচ্ছে ও মানে অপরচুনিটি, টি মানে থ্রেট। এই থ্রেটকে কি করে অপরচুনিটিতে কনভার্ট করা যায় সেটা কিন্তু এই 8th হাউসের দ্বারাই সম্ভব হয়। জীবনে বড় সাফল্য পায় কিন্তু দেরিতে পায়। আর অশুভ হলে বা অশুভ ফলগুলির মধ্যে প্রবল মানসিক চাপের মধ্যে থাকে এনারা, ভয় বা অস্থিরতা কাজ করে, খুব ইমপেশেন্ট হয় এরা, শারীরিক অর্থাৎ শরীর বা স্বাস্থ্যের একটা ওঠানামাও থাকে। এই ভালো আছে, হঠাৎ করে তার মধ্যে একটা শরীর খারাপ কিছু দেখা গেল। সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সন্দেহের বাতাবরণ তৈরি হয়, হঠাৎ সমস্যা বা পরিবর্তন জীবনে ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ভাইটাল এনার্জি ওঠানামা করে, অর্থাৎ আজকে মনোবল বা শরীরের বল ভালো আছে, কালকে হঠাৎ দেখা গেল যে সে আবার লেড ব্যাক অ্যাটিটিউড, অর্থাৎ আর কিছু করতে ভালো লাগছে না। হরমোন বা স্নায়ুগত সমস্যাও দেখা যেতে পারে, মানসিক চাপ তৈরি হয় এনাদের মধ্যে, এবং এনারা যদি ধ্যান বা প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করেন তাহলে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেয়ে থাকে। কর্মক্ষেত্রের দিক থেকে এই যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের ক্ষেত্রে বলবো এরা যদি গবেষণা করেন বা মনোবিজ্ঞান নিয়ে চর্চা করেন তাহলে খুব ভালো সাইন করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে জ্যোতিষ বা তন্ত্র সাধনা করলেও যথেষ্ট ভালো ফল করতে পারে। তদন্ত বা রহস্যভেদী কাজ, তদন্ত মানে এই যে আমরা দেখি যে সিবিআই, ইডি বা পুলিশ এরা যে তদন্ত করেন, কোন রহস্য উন্মোচন করেন, এই ধরনের কাজের ক্ষেত্রে এনারা খুব ফিট। চিকিৎসা সংক্রান্ত পেশাতেও এনারা যেতে পারেন। এছাড়া রয়েছে আধ্যাত্মিক বা পরামর্শমূলক কাজ। রিলেশনশিপের ক্ষেত্রে বলি, সম্পর্ক গভীর ও রহস্যময় হয়, সঙ্গীর জীবনে পরিবর্তন দেখা যায় এবং সম্পর্কের মাধ্যমে এনারা খুব লেসন পেয়ে থাকেন, অর্থাৎ শিক্ষা পেয়ে থাকেন। দেখবেন এই সঙ্গী এদেরকে অনেক বদলে দেয়, আবার সন্দেহ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থেকে যায়। তাই প্রতিকার হিসেবে আমরা বলবো, আগেও বললাম যে ধ্যান বা যোগা বা প্রাণায়াম করার অভ্যাস তৈরি করুন। প্রার্থনা ও সাদাসিধে জীবনযাপন এনাদের জন্য খুব প্রয়োজন। শনি বা কেতু সম্পর্কিত দান করলে অনেক সময় উপকার পাওয়া যায়। নিজের অনুভূতি প্রকাশ করতে হবে, সেটাকে না গুটিয়ে রাখলে হবে না। আর এছাড়াও বললাম যে এনারা যদি জ্যোতিষ চর্চা করেন দেখবেন মন প্রসন্ন থাকে। এনারা যদি রিসার্চ করেন তাহলে ভাইটাল এনার্জি একটা ব্যালেন্স থাকে। তাহলে শেষ করার আগে আরেকবার, জীবনের রূপান্তর অনিবার্য, শেষে ব্যক্তি হয় শক্তিশালী ও পরিণত। অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতা জীবনের মূল শক্তি হয়। অষ্টম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন, হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর
এটাই এইট হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের এইট হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। এইট হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না, যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো এইট ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা এইট ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে এইট ভাবের একটা সম্পর্ক আছে। তো যার এইট ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও এইট ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে এইট ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে সেভেন্থ হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে। সুতরাং এইট হাউস হলো অন্যজনের পয়সা। তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন, হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি ব্যক্তিগত অর্থ ও সঞ্চিত অর্থ। দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারকেও পাই। পরিবারের পরিবেশ কেমন হবে সেটা আমাদের দ্বিতীয় ভাবই বলে দেয়। কথাবার্তা, বাচন শক্তি, এটিও দ্বিতীয় ভাবের একটি মূল তাৎপর্য। এছাড়া রয়েছে খাদ্যাভ্যাস, আর রয়েছে বংশগত ঐতিহ্য। তাহলে অষ্টমপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন তখন অর্থ, পরিবার ও বাচন শক্তির ওপরে প্রভাব পড়ে, এবং এই প্রভাবটা একটু বিপরীত ভাবেই পড়ে। অর্থাৎ আপনার পরিবারকে নিয়ে আপনি সমস্যায় থাকবেন, সঞ্চিত অর্থ নিয়ে সমস্যা, বা আপনার স্পিচে অর্থাৎ আপনার বাণীর ওপরে খারাপ প্রভাব পড়ে। অর্থ আসা এবং যাওয়া দুটোই খুব অনিয়মিত হয়। কখনো অনেকটা অর্থ পেয়ে গেলেন, আবার অনেক সময় অনেক অর্থ ব্যয়ও হয়ে গেল, অর্থাৎ অর্থনৈতিক নিশ্চয়তা থাকে না এই ধরনের কম্বিনেশনের ক্ষেত্রে। কথা বলার ক্ষেত্রে আপনাদের গভীরতা ও প্রভাব থাকে, তাই সতর্কতা প্রয়োজন কথা বলার ক্ষেত্রে। শুভ ফলগুলির মধ্যে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকে, এবং এই অর্থ অনেক সময় বিনা পরিশ্রমে পাওয়া অর্থ, অর্থাৎ ইনহেরিটেন্স থেকে পাওয়া বা লটারি থেকে পাওয়া অর্থই বোঝায়। বিশেষ দক্ষতা বা গোপন জ্ঞান থেকে আয়, কথায় আকর্ষণ এবং প্রভাব, পরিবারের পুরনো সমস্যার আপনি কোনো একটা সমাধান করতে পারেন। এছাড়া রয়েছে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। আর অশুভ ফলগুলির মধ্যে সঞ্চিত অর্থ ধরে রাখতে না পারা, পরিবারের মধ্যে একটা মতভেদ তৈরি হওয়া, কথার মধ্যে একটা তীক্ষ্ণতা, অর্থাৎ বাণী মধুর হয় না, বাণী তীক্ষ্ণ হয়। অর্থাৎ আমরা এই যে গালাগালি দিই বা একটা কথার মধ্যে তাচ্ছিল্য ভাব প্রকাশ করি, সেই ধরনের কথাবার্তা বেরোয় মুখ থেকে। দাঁত, মুখ, গলা সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায় জাতক বা জাতিকাকে। হঠাৎ অনেক খরচ হয়ে যায়, এমন পরিস্থিতি তৈরি হয়
যে সঞ্চিত অর্থ প্রায় পুরোই শেষ হয়ে যায়। স্বাস্থ্যের দিক থেকে দাঁত, মুখগহ্বর, গলায় সমস্যা দেখা যায়। খাদ্যাভ্যাসে ওঠানামা, অর্থাৎ কখনো কখনো বাজে ধরনের খাদ্যাভ্যাস তৈরি হয়, স্পাইসি খাবার বা কোনো ধরনের শরীরের পক্ষে ক্ষতিকর যেসব খাবারগুলি সেগুলির প্রতি একটা অ্যাফিনিটি তৈরি হয়। হঠাৎ অসুখ এবং সেখান থেকে সেরে উঠতেও দেখা যায়। অর্থনৈতিক বিশ্লেষণ, জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য বা পরামর্শদাতার ভূমিকায় এনারা ভালো অর্থ রোজগার করে থাকেন। গবেষণা বা চিকিৎসার মাধ্যমেও রোজগার করতে দেখা যায়। এছাড়া এই কম্বিনেশনের জাতক জাতিকারা বীমার ক্ষেত্রে, অর্থাৎ যেগুলি ইন্স্যুরেন্স সেক্টরে ভালো অর্থ লাভ করে থাকেন। এছাড়া উত্তরাধিকারের ব্যাপারে তো আপনাকে বলেইছি যে হঠাৎ দেখলেন আপনার কোনো এক আত্মীয় আপনার জন্য বেশ অনেকটা টাকা রেখে গেছেন। পরিবার, সম্পদ এবং তার ব্যবস্থাপনা অনিয়মিত, কিন্তু সুযোগ এলে বড় লাভ অর্থাৎ বড় কিছু প্রাপ্তি আপনাদের হয়ে থাকে। এবারে যোগ সমূহের মধ্যে বলতে পারি যে শুভ দৃষ্টি থাকলে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে যদি শুভ দৃষ্টি থাকে সেক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আর পাপগ্রহের দৃষ্টি থাকলে পারিবারিক চাপ বা সেকেন্ড হাউস সম্পর্কিত যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলি সবকটিতেই চাপ পরিলক্ষিত হয়। তবে যদি কেতু থাকে তখন জপ তপের মাধ্যমে আপনার মন অনেক স্থির হয় এবং সাফল্য আসে। প্রতিকারের দিক থেকে বলতে পারি নিয়মিত জপ বা প্রাণায়াম, যোগা করুন, বচন শুদ্ধির অনুশীলন করুন, অর্থাৎ আপনার যে বাণী আপনি রেগুলার একটু প্র্যাকটিসের মাধ্যমে থাকুন যে বাজে কথা বলবো না। গরুকে খাদ্য দান করলেও এটার খারাপ ব্যাড এফেক্টের অনেকটা প্রতিকার হয়ে থাকে। আর সাত্বিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই হাউসটিকে আপনারা স্ট্রং করতে পারেন। এছাড়াও আপনারা পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা জানান, অর্থাৎ আপনার যারা পূর্বপুরুষ তারা আপনার জন্য যা কিছু রেখে গেছেন সেটা আর্থিক দিক থেকে হতে পারে, পারিবারিক সম্মানের দিক থেকে হতে পারে, বা আপনাদের একটা গরিমা সেটাও হতে পারে। এইগুলির প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করা উচিত। পরিশেষে অর্থ, পরিবার ও বাচন শক্তিতে পরিবর্তন আসবে। ধৈর্য ও আধ্যাত্মিকতা থাকলে উন্নতি নিশ্চিত বলা যায়। এই অবস্থান মানুষকে গভীর ও রূপান্তরমুখী করে। অষ্টম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল, ঝাল, মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও
এইট ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে এইট ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে সেভেন্থ হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে। সুতরাং এইট হাউস হলো অন্যজনের পয়সা। তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন, হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস, পরাক্রম, শক্তি, উদ্যোগ, কোনো কিছু করার জন্য যেগুলি দরকার হয়। এছাড়া রয়েছে আপনাদের মেমোরি। এরপরে আসছে ভাই বোন, অর্থাৎ ছোট ভাই বোনের সাথে আপনার সম্পর্ক। এছাড়া রয়েছে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন স্কিল এবং আপনাদের লেখালেখি করার ক্ষমতা। এর সঙ্গে আপনারা ডকুমেন্টেশনকেও জুড়ে দিতে পারেন। ভ্রমণ বলতে থার্ড হাউস থেকে আমরা শর্ট ট্রাভেল গুলোকেই ধরে থাকি। লং ডিস্টেন্স ট্রাভেল আমরা নাইন্থ হাউস থেকে বিচার করি। এছাড়া রয়েছে স্বনির্ভর প্রচেষ্টা, অর্থাৎ নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় যে কাজগুলি করা হয়ে থাকে। এবারে এইটথ হাউসের লর্ড যখন থার্ড হাউসে বসেন, সেক্ষেত্রে সাহস ও উদ্যোগে গভীর রূপান্তর প্রত্যক্ষ করে থাকেন জাতক বা জাতিকারা। কথায় বা লেখায় একটা ডেপথ থাকে, লুকানো সত্য উদ্ঘাটনের ক্ষমতা এনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। নিজের প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি করতে দেখা যায়। শুভ ফলগুলির মধ্যে সমস্যা সমাধানে তীক্ষ্ণ ক্ষমতা, লেখালেখি, গবেষণা বা রিসার্চ ওয়ার্ক এবং সৃজনশীলতাতে ভালো ফল করতে দেখা যায়। সংগ্রামের মাধ্যমে উন্নতি হয়ে থাকে, অর্থাৎ এই যে উন্নতি বা অ্যাচিভমেন্ট বা সাকসেস যাই বলুন আপনারা, এইগুলো কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না বা সহজে পাওয়া যায় না। অনেক সংগ্রাম বা অনেক প্রচেষ্টার পর ওঠা নামার পরই এই উন্নতি বা সাকসেসটা দেখতে পাওয়া যায়। ভাই বোনের সাথে শুভ বা ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। আর অশুভ ফলগুলির মধ্যে মানসিক চাপে থাকেন, ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির একটা বাতাবরণ তৈরি হয়, ঝুঁকিপূর্ণ কাজের প্রবণতা লক্ষ্য করা যায়, অতিরিক্ত চিন্তা অর্থাৎ করব না এই যে একটা দোনামোনা, এই ভাবটা লক্ষ্য করা যায়। স্বাস্থ্যের দিক থেকে স্নায়ুর উপরে চাপ থাকে, কাঁধ এবং হাতের সমস্যা দেখা যায়। হঠাৎ ছোট দুর্ঘটনাও ঘটতে পারে জাতক বা জাতিকার জীবনে। ঘুমের সমস্যাতে ভুগতে দেখা যায়। কর্মক্ষেত্র হিসেবে লেখালেখি এবং সাংবাদিকতায় এনারা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকেন। অনুসন্ধানমূলক কাজ অর্থাৎ যেখানে কোনো ক্রাইম ডিটেকশন বা কোনো কিছু ডিটেকশন করার জন্য এনারা বেশ দক্ষ হয়ে থাকেন। জ্যোতিষ এবং আধ্যাত্মিক ক্ষেত্রতেও এনাদেরকে ভালো ফল করতে দেখা যায়। এনারা যখনই জ্যোতিষ বা আধ্যাত্মিক ক্ষেত্রে যান, তখন এনাদের উইল পাওয়ার অনেক বাড়তে দেখা যায়। এছাড়া মেমোরিও অনেক ইমপ্রুভ করে। পুলিশ তদন্ত যেমন সিবিআই, ইডি এই ধরনের কাজেও এনারা সাফল্য লাভ করেন। আর রয়েছে পরামর্শ দান। প্রতিকার হিসেবে আমরা জাতক বা জাতিকাকে ধ্যানের পরামর্শ দিয়ে থাকি এবং শ্বাস প্রশ্বাসের উপরে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে থাকি। কোনো একটি প্রদীপ সামনে জেলে রেখে শিকার উপরে ফোকাস করে মনোসংযোগ করলে অনেক ভালো রেজাল্ট পেয়ে থাকেন জাতক বা জাতিকারা।
কার্তিকেয় বা দুর্গার উপাসনা এনাদেরকে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। এছাড়া ভাই বোনকে সহায়তা করা, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করলেও আপনাদের অনেক উন্নতি হতে লক্ষ্য করা যায়। তাহলে শেষ করার আগে আর একবার, সাহস, চিন্তা ও প্রচেষ্টা, এইটাই একমাত্র সাফল্যের পথ এই কম্বিনেশনের জন্য। রূপান্তরমুখী জীবন অর্থাৎ জীবনের ট্রান্সফরমেশন লক্ষ্য করা যায় এবং প্রচেষ্টা অনুযায়ী উন্নতি নিশ্চিত। অষ্টম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল, ঝাল, মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা, মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, চতুর্থ ভাব থেকে আমরা মা এবং মায়ের সম্পর্কিত যে কোনো কিছুকে বিচার করে থাকি। এছাড়া রয়েছে মানসিক শান্তি, বাড়ি, জমি, স্থাবর সম্পদ, প্রাথমিক শিক্ষা, যানবাহন এবং আরাম ও আয়েশকে আমরা পাই। এছাড়া রয়েছে আপনার আবেগ এবং নিজের অন্তর দুনিয়া অর্থাৎ আপনার মনোজগৎকে। তাহলে 8th লর্ড যখন 4th হাউসে অবস্থান করে তখন মানসিক জগতে গভীর রূপান্তর হতে দেখা যায়। মায়ের জীবনে পরিবর্তন বা দায়িত্ব বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়। স্থাবর সম্পদে ওঠানামা অর্থাৎ বাড়ি বা জমি কখনো বিক্রি হচ্ছে আবার কেনা হচ্ছে, এই যে ওঠানামা ব্যাপারটা থাকে। এছাড়া নিজের ভিতরের শক্তি অর্থাৎ ইন্টারনাল যে এনার্জি, সেইটার মাধ্যমে
আপনারা উন্নতি করে থাকেন। গৃহস্থ জীবনে গভীরতা অর্থাৎ একটা ডেপথ এবং তার সাথে একটা রহস্যময়তাও লুকিয়ে থাকে। শুভ ফলগুলির মধ্যে গভীর মনঃসংযোগ, গবেষণা ও শিক্ষায় সাফল্য, মা বা মাতৃপক্ষের মাধ্যমে উন্নতি, জমি বা সম্পদ থেকে লাভ, মানসিক পরিণতি বোধ এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হতে দেখা যায়। অশুভ ফলগুলির মধ্যে মানসিক দুশ্চিন্তা, মায়ের স্বাস্থ্যহানি বা পরিবর্তন, বাড়ি পরিবর্তনের প্রবণতা, অর্থাৎ আজকে একটা বাড়িতে রইলেন ভাড়ায়, আবার পরে ভাড়ায় হোক বা নিজের হোক অন্য বাড়িতে শিফট করা, জমি সংক্রান্ত জটিলতায় জড়ানো এবং আবেগের ওঠানামা লক্ষ্য করা যায়। কখনো আপনি ভীষণ ইমোশনাল, কখনো আবার ভীষণ প্র্যাকটিক্যাল, এই ধরনের মেন্টালিটি বা ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। শিক্ষা ও কর্মক্ষেত্রে গবেষণা এবং মনোবিজ্ঞানে এনারা যথেষ্ট ভালো কাজ করে থাকেন। আধ্যাত্মিক এবং গুপ্তবিদ্যা মানে যেগুলো আমরা তন্ত্রবিদ্যা বা কিছুটা জ্যোতিষ, এগুলিতে ওনারা পারদর্শী হয়ে থাকেন। জমি সম্পত্তি সংক্রান্ত কাজ, শিক্ষা ও পরামর্শমূলক পেশা, এগুলিতেও এনাদেরকে যথেষ্ট সফল হতে দেখা যায়। প্রতিকার হিসেবে বলি যে ধ্যান বা যোগার মাধ্যমে আপনারা নিজেদেরকে অনেক উন্নত করতে পারেন। মাকে সম্মান ও সেবা করলে আপনাদের জীবনে অনেক লাভ বা উন্নতি হয়ে থাকে। সাদাসিধে জীবনযাপন অর্থাৎ কোনো এক্সট্রাভ্যাগেন্স কিছু লাইফস্টাইল থেকে যদি দূরে থাকেন তাহলে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, অর্থাৎ এই যে গ্র্যাটিটিউড ব্যাপারটা নিজের মধ্যে নিয়ে আসা। কেউ কেউ আছে অনেক কিছু পেয়েও বলেন বাপ দাদারা তো কিছুই রেখে যায়নি, কিছুই আমাদের জন্য করে যায়নি। তো এই ধরনের মনোভাব থেকে সরে আসা, তবে আপনারা জীবনে বেশ উন্নতি করতে পারেন। শেষ করার আগে আরেকবার, এই অবস্থান ব্যক্তিকে গভীর, দায়িত্বশীল এবং আধ্যাত্মিকভাবে উন্নত করে। মানসিক জগতে পরিবর্তন এনে জীবনের পরিণতি বাড়ায়। গৃহস্থ জীবনে রূপান্তর ও শিক্ষার পথ খুলে দেয়। অষ্টম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়ে থাকেন? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে
এইট ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে সেভেন্থ হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে। সুতরাং এইট হাউস হলো অন্যজনের পয়সা। তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন, হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, পঞ্চম ভাব বলতে আমরা মূলত বুঝি বুদ্ধি, সৃজনশীলতা ও চিন্তা শক্তি। অর্থাৎ আপনার যে জেনারেল ইন্টেলিজেন্স বা আপনার মধ্যে যে চিন্তা করার বা সৃজনশীলতা শক্তি রয়েছে, নতুন কিছু সৃষ্টি করা, সেইগুলিকে। আপনার সন্তান, প্রেম ও রিলেশনশিপ, আপনার লাভ লাইফ এবং রিলেশনশিপ গুলিকে এই ভাব থেকে আমরা বিচার করে থাকি। এছাড়া রয়েছে শিক্ষা ও পরীক্ষা, এছাড়া রয়েছে মন্ত্র, তন্ত্র ও ধ্যান। আর পঞ্চম ভাব বলতে আমরা আরেকটা জিনিসকে বুঝি, সেটা হলো পূর্ব জন্মের পুণ্য ফল বা পূর্ব জন্মের কর্মফল। তাহলে যখন অষ্টমপতি পঞ্চম ভাবে অবস্থান করেন, তখন চিন্তা শক্তিতে গভীরতা ও রহস্য থেকে যায়। সৃজনশীল কাজের প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভূত হয়। প্রেম সম্পর্কে একটা ট্রান্সফরমেশন আসে, অর্থাৎ আপনি প্রেমজ সম্পর্কের মধ্যে কখনো কখনো এমন মোড়ে এসে পৌঁছাবেন যেখানে আপনাকে প্রেম ভাবনাতে নতুন করে কিছু ভাবতে শেখাবে। এছাড়া রয়েছে সন্তান সংক্রান্ত কার্মিক যোগ। আপনার উচ্চতর জ্ঞান লাভের প্রতি প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যায়। শুভ ফলগুলির মধ্যে রয়েছে গবেষণায় অসাধারণ দক্ষতা, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এই শাস্ত্রগুলিতে পারদর্শিতাও লক্ষ্য করা যায়। সৃজনশীল বা শিক্ষাক্ষেত্রে সফল হতে দেখা যায় এই কম্বিনেশনের জাতক জাতিকাদের। প্রেমে গভীরতা ও বিশ্বস্ততা অনুভূত হয়। এছাড়া সন্তান আপনার আধ্যাত্মিক বা এক্সট্রাঅর্ডিনারি মেধাবী হতে পারে। আর অশুভ ফলগুলির মধ্যে প্রেমে ওঠানামা বা বিচ্ছেদ, সন্তান লাভে দেরি বা উদ্বেগ সৃষ্টি হতে পারে, অতিরিক্ত চিন্তা বা ভয়ের শিকার হতে পারেন আপনি, পরীক্ষায় মনোযোগের অভাব এবং যার রেজাল্টে অকৃতকার্যতাও লক্ষ্য করা যায়। আর সৃজনশীলতায় একটা ব্লকেজ লক্ষ্য করা যায়, যে আপনার মন থেকে কোনো ক্রিয়েটিভিটি আসছে না, নতুন কিছু ভাবনা, নতুন কিছু চিন্তা আপনি করতেই পারছেন না। শিক্ষা ও কর্মক্ষেত্রের বিচারে গবেষণা ও মনোবিজ্ঞান নিয়ে চর্চা করলে এই জাতকেরা যথেষ্ট সফল হয়ে থাকেন। জ্যোতিষ, তন্ত্র, যোগা এই ধরনের যে গূঢ় বিদ্যা রয়েছে, সেই বিদ্যা চর্চা করলে এনারা যথেষ্ট সফল হতে পারেন। লেখালেখি, শিল্প, সঙ্গীত এই ফিল্ডগুলিতেও যথেষ্ট সফলতার সুযোগ রয়েছে। চিকিৎসা বা জীববিজ্ঞানের ক্ষেত্রে ভালো ফল করতে দেখা যায়। শিক্ষাদান বা প্রশিক্ষণ, অর্থাৎ আপনি কাউকে কিছু শেখাচ্ছেন, এই ব্যাপারটাতেও আপনাকে যথেষ্ট শক্তিশালী করে তোলে। প্রতিকার হিসেবে বলি, ধ্যান, জপ, প্রাণায়ামের সাহায্য নিন। শিক্ষক বা গুরুজনকে সম্মান করুন, শিশুদের সাহায্য করুন এবং সৃজনশীল কাজে সময় দিন। তাহলে শেষ করার আগে আর একবার, বুদ্ধিমত্তা, প্রেম ও সন্তান এই তিন ক্ষেত্রেই গভীর রূপান্তর লক্ষ্য করা যায়। ধৈর্য ও আধ্যাত্মিকতা থাকলে জাতক বা জাতিকা অসাধারণ উন্নতি করতে পারে। ব্যক্তি হয় গভীর চিন্তাশীল, ইনটিউটিভ এবং সৃজনশীল। অষ্টম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ
হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো, তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ, সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায়, সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। ষষ্ঠ ভাব বলতে আমরা মূলত বুঝি রোগ, ঋণ এবং শত্রুর ভাব। আপনার শত্রু, আপনার বাধা এবং প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ কম্পিটিশন, অর্থাৎ আপনি কম্পিটিশনের সামনে পড়লে কিভাবে রিয়্যাক্ট করেন, সেইটা এখান থেকে পাওয়া যায়। এছাড়া রয়েছে রোগ এবং তার চিকিৎসা এবং সেখান থেকে রোগ মুক্তি। আপনার ঋণ ঋণ নেওয়াকেও এই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, এবং আপনার পরিশ্রম অর্থাৎ হার্ড ওয়ার্ক। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার ডেইলি লাইফের যে ডিসিপ্লিন আপনি মেনটেন করেন, অর্থাৎ একটা কোনো কিছু কাজ নিয়মিতভাবে সুন্দর করে করা, সেটাও আমরা এই 6th হাউস থেকেই দেখি। আর রয়েছে সেবা বা পরিচর্যা, অর্থাৎ আপনি কোনো কিছু কতটা সেবামূলক দৃষ্টিভঙ্গিতে করেন। ধরুন কারোর জন্য কিছু করছেন, সেইটার প্রতি আপনি কি আপনার একটা প্রতিদান পাওয়ার ইচ্ছা নিয়ে কাজটা করেন, নাকি এটা সেবার দৃষ্টিভঙ্গি থেকে করেন, সেটা এই ষষ্ঠ ভাব থেকে বোঝা যায়। এছাড়া রয়েছে কর্মক্ষেত্রের চাপ। তাহলে অষ্টমপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করেন, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাই আপনার চাবিকাঠি হয়। অর্থাৎ আপনি প্রতিদ্বন্দ্বিতাকে তো ভয় পানই না, বরং যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে সেই জায়গাগুলো আপনাকে বেশি করে আকর্ষণ করবে এবং আপনাকে আরো শক্তিশালী তৈরি করে। অসুবিধা থেকে আপনার অদ্ভুত উত্থান তৈরি হয়। অর্থাৎ যখনই আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন,
যখনই কোনো বিপদে পড়েন সেখান থেকে আপনার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় এবং এই রেজিস্ট্যান্সটা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শত্রুকে জয় করার একটা প্রবল ক্ষমতা আপনার মধ্যে লক্ষ্য করা যায়। স্বাস্থ্যগত ওঠানামা কিন্তু শক্তিশালী পুনরুদ্ধার শক্তি। হয়তো কখনো কখনো আপনার হেলথ ডাউন হতে পারে, কিন্তু সেখান থেকে আপনি রিকভারও তাড়াতাড়ি করে যান। এবারে এই কম্বিনেশনের শুভ ফলগুলির মধ্যে রয়েছে রোগের উপরে দ্রুত নিয়ন্ত্রণ, শত্রু পরাস্ত করার ক্ষমতা, গবেষণা এবং চিকিৎসা ক্ষেত্রে সাফল্য, পরিশ্রমের মাধ্যমে উন্নতি, আইনি বা চিকিৎসা সংক্রান্ত কাজে পারদর্শী। আর অশুভ ফলগুলির মধ্যে রয়েছে মানসিক চাপ বা উদ্বেগ আপনাকে সারাক্ষণ দমিয়ে রাখে, দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা অর্থাৎ ক্রনিক যে ডিজিজগুলো রয়েছে সেইগুলোর কবলে আপনি পড়ে যাবেন, অযাচিত বিরোধ বা শত্রু সৃষ্টি হয়। অর্থাৎ আপনি এমন কিছু কথা বলে ফেলবেন যে দেখবেন আপনার প্রচুর শত্রু তৈরি হয়ে গেল বিনা কারণে। তাদের সঙ্গে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও নেই, তারপরেও এই শত্রুগুলি আপনার তৈরি হয়ে যাবে। কর্মজীবনে চাপ তৈরি হওয়া, এবং কিছু মানুষ আছে দেখবেন বারবার ঋণের জালে জড়িয়ে পড়ে। একটা ছোট ঋণ নিলেন, সেইটাকে শোধ করতে গিয়ে আবার তার থেকে একটু বেশি অ্যামাউন্টের লোন নিচ্ছেন, তারপরে সেটাও শোধ করতে পারলেন না, সেই ঋণ শোধ করতে আরো বড় অ্যামাউন্টের, এইভাবে বাড়তে বাড়তে এমনভাবে ঋণের জালে জড়িয়ে পড়েন যে সারা জীবনেও সেখান থেকে উদ্ধার মেলে না। তো এই কম্বিনেশনটা যখন অশুভ হয়, অর্থাৎ 6th হাউসে যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, তখন এই ধরনের ফলাফলগুলো পেতে দেখা যায়। এবারে স্বাস্থ্য বিশ্লেষণের ক্ষেত্রে আসি, সেটা হলো হজম, লিভার বা অন্ত্র সংক্রান্ত সমস্যায় পড়তে দেখা যায়, মানসিক চাপের মধ্যে থাকতে দেখা যায়, ছোটখাটো দুর্ঘটনায় আঘাত লাগতে দেখা যায়, শক্তিশালী পুনরুদ্ধার ক্ষমতাও এনাদের মধ্যে থাকে। কর্মক্ষেত্র বলতে এনারা সাফল্য লাভ করেন সব থেকে বেশি চিকিৎসা, নার্সিং বা ফার্মাসি সেক্টরে। গবেষণা বা বিশ্লেষণমূলক কাজেও এনাদের সফল হতে দেখা যায়। পুলিশ, আইন, তদন্ত এই ধরনের কাজেও যথেষ্ট সাফল্য লাভ করতে দেখা যায়। এবং সেবা এবং পরিচর্যা অর্থাৎ যেসব কেয়ার গিভিং কাজগুলো রয়েছে, ধরুন একটা ক্রেশ যেখানে শিশুদের রেখে বাবা মারা চলে যান নিজের চাকরিতে, সেখানে যারা কাজ করেন, সেখানে যারা শিশুদের সেবা করেন, বা দেখবেন যেসব ছোট স্কুলগুলোতে আয়ারা থাকেন বা যারা শিশুদের দেখাশোনা করেন, সেই ধরনের যে কোনো কেয়ার গিভিং কাজে এনাদেরকে খুব সফলতার সঙ্গে কাজ করতে দেখা যায়। কর্মক্ষেত্রে কঠিন বাধা জয় করার ক্ষমতা এনাদের মধ্যে থাকে। এছাড়া শত্রু ও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে দেখতে গেলে শত্রুর সংখ্যা কিন্তু বেশি হতে পারে, কিন্তু ওই যে বললাম যে যতই শত্রুরা সংখ্যায় বেশি হোক, জয় কিন্তু আপনারই শেষ। লুকানো শত্রু বা গুপ্ত শত্রুর থেকে আপনাদের সাবধান হওয়া প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতা জীবনের উন্নতির কারণ। এবার প্রতিকারের দিকে চলে আসি। ধ্যান বা প্রাণায়াম আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, আপনাকে ডিসিপ্লিন রাখতে সাহায্য করে। এছাড়া ধ্যান প্রাণায়ামের সঙ্গে আপনার নিয়মিত শারীরিক পরিশ্রম যোগ হলে আরো ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। প্রাণী বা পাখিদের খাদ্য দান করুন আর রোগীর সেবা পরিচর্যা করুন, দেখবেন আপনাদের ভাগ্যের যথেষ্ট উন্নতি হচ্ছে। তাহলে শেষ করার আগে আরেকবার, সংগ্রাম, পুনরুদ্ধার ও শত্রু জয়, এই তিনটেই জীবনের প্রধান থিম। কঠিন সময়ে রূপান্তরের পথ তৈরি করে, শেষ পর্যন্ত ব্যক্তি হয় শক্তিশালী, ধৈর্যশীল এবং জয়ী। অষ্টম ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে বসেন, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল, ঝাল, মশলা, হঠাৎ করে
অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি, আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না, যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন, হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ ও দাম্পত্য, ব্যবসায়িক অংশীদার অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, জনসমাজে আপনার উপস্থিতি, সম্পর্ক ও সহযোগিতা, জীবনের কিছু গুরুত্বপূর্ণ যুক্তি আর আপনার ডেইলি ইন্টারাকশন। তাহলে যখন সপ্তম ভাবে অবস্থান করেন তখন বিবাহ ও সম্পর্কগুলো কার্মিক হয়ে যায়। দাম্পত্য জীবনে রূপান্তর ও পরীক্ষার সময় আসে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেজাল্ট আপনারা পাবেন এবং হঠাৎ করে একটা রূপান্তর বা ট্রান্সফরমেশন দেখতে পাওয়া যায়। সঙ্গীর জীবনে অর্থাৎ পার্টনারের জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। সম্পর্কের মাধ্যমে আধ্যাত্মিক বা মানসিক পরিণতি লাভ করতে পারেন আপনারা। শুভ ফলগুলির মধ্যে সঙ্গীর দ্বারা উন্নতি, যৌথ সম্পদে লাভ, ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে সাফল্য লাভ করতে দেখা যায়। সম্পর্ক গভীর, রহস্যময় ও আধ্যাত্মিক হয়ে থাকে। সংকটের পরে দাম্পত্য আরো শক্তিশালী হয়। যেমন ঝড়ের পরে প্রকৃতি শান্ত হয়ে যায়, সেরকম আপনাদের সম্পর্কে যখন ঝড় আসে সেই ঝড়ের পরে দেখবেন সম্পর্কটা আরো শক্তিশালী হয়। আর অশুভ ফলগুলির মধ্যে রয়েছে দাম্পত্যে ওঠানামা, অর্থাৎ এই ভালো সম্পর্ক তো এই খারাপ, সঙ্গীর স্বাস্থ্য বা কাজের চাপ, ভুল বোঝাবুঝি বা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়। সম্পর্ক ভাঙা বা জোড়া লাগার প্রবণতা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতায় আপনারা পড়তে পারেন যদি এই সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয়। এবার দেখে নি ব্যবসা ও অংশীদারের দিক থেকে কি ধরনের ফলাফল। অংশীদারি ব্যবসায় সাফল্য, চাপ দুটোই থাকে। যৌথ সম্পদ
বৃদ্ধি পায়। অনেক সময় আপনারা ভুল অংশীদার বেছে নিতে পারেন। গবেষণা, স্বাস্থ্য, অকাল্ট সম্পর্কিত কাজে আপনাদের সাফল্য লাভ করতে দেখা যায়। প্রতিকার হিসেবে বলবো যে দাম্পত্যে ধৈর্য ও শান্ত আচরণ বজায় রাখুন, সঙ্গীর প্রতি সহমর্মী হন, নিয়মিত জপ ও ধ্যান এগুলি অভ্যাস করুন, শুক্রবার সাদা বা মিষ্টি দান, আর আইনি বিষয় থেকে একটু সাবধানতা বা এড়িয়ে চলার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, সঙ্গী ও সম্পর্কের মাধ্যমে গভীর রূপান্তর আসে। কষ্টের পর সাফল্যের পথ তৈরি হয়। ব্যক্তি হয় পরিণত, ধৈর্যশীল এবং আধ্যাত্মিক প্রকৃতির। অষ্টম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবেই অবস্থান করে, অর্থাৎ নিজ ভাবে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল, ঝাল, মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো, তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ, সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা, মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায়, সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা করে পাওয়া 14 আনা। তাহলে অষ্টম ভাবের অধিপতি যখন নিজের ভাবেই বসেন, তখন ভাবের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ আপনার এই অষ্টম ভাবটি খুবই শক্তিশালী এবং অ্যাক্টিভ থাকে। গোপন জ্ঞান ও অন্তর্দৃষ্টি তীব্র হয়। পূর্বজন্মের কর্মফল খুব স্পষ্টভাবে প্রকাশ পায়। ব্যক্তি হয় রহস্যময়, গভীর ও শক্তিশালী। জীবনে হঠাৎ পরিবর্তন ও শক্তিশালী রূপান্তর দেখতে পাওয়া যায়। অর্থাৎ জীবন একটা খাতে বই ছিল, হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটলো বা মনের জগতে এমন কিছু চেঞ্জ এলো, যার ফলে মানুষটা আমূল বদলে গেল। এবং সেই বদলানোটা
ভালোর দিকে। এছাড়া রয়েছে গভীর ধ্যান, তন্ত্র মন্ত্র, জ্যোতিষে আকর্ষণ। আধ্যাত্মিক জাগরণ দ্রুত শুরু হয়। আধ্যাত্মিকতার পথে মানুষ এগিয়ে যায়। জীবনের সত্য খুঁজে বের করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। শুভ ফলগুলির মধ্যে অকাল্ট অর্থাৎ তন্ত্র মন্ত্র বা জ্যোতিষের বিষয়ে তাদের শক্তি বৃদ্ধি পায়। গবেষণা, চিকিৎসা ও মনের গভীর বিষয়ে দক্ষতা জন্মায়। যৌথ সম্পদে লাভ হতে দেখা যায়। দীর্ঘায়ু বা শক্তিশালী স্বাস্থ্য বা স্বাস্থ্য পুনরুদ্ধার করা, এগুলি ঘটতে দেখা যায়। সংকটকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা, অর্থাৎ এর আগে আমি SWOT বলেছিলাম না, তো যেটা থ্রেট সেটাকে অপরচুনিটিতে কনভার্ট করার যে ক্ষমতা, সেটা এখান থেকে পাওয়া যায়। আর অশুভ ফলগুলির মধ্যে মানসিক চাপ বা ভেতরের একটা ভয় ভয় ভাব, যৌন শক্তি সংক্রান্ত সমস্যার সম্ভাবনা তৈরি হয়। হঠাৎ দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। অতিরিক্ত সন্দেহ বা দুশ্চিন্তা করতে দেখা যায় জাতক বা জাতিকাকে। পরিবারে উত্তরাধিকার নিয়ে বিরোধ হতে দেখা যায়। কর্মক্ষেত্র হিসেবে বলতে পারি, যারা গবেষণা করেন, যারা মনোবিজ্ঞান নিয়ে চর্চা করেন, এই কম্বিনেশনের জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বা খুবই সাফল্যদায়ক। জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, আধ্যাত্মিক শিক্ষাতেও এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন। চিকিৎসা সংক্রান্ত কাজেও এনাদেরকে সাফল্য লাভ করতে দেখা যায়। হিসাব রক্ষণ, বীমা, উত্তরাধিকার আইন, এগুলিতেও ওনারা যথেষ্ট সাফল্য লাভ করেন। তদন্ত, যে কোনো রকমের তদন্ত করা বা সত্যকে উদ্ঘাটিত করা, এইগুলির কাজেও এনারা পারদর্শী হয়ে থাকে। প্রতিকার হিসেবে বলা যায় যে ধ্যান, যোগ এবং প্রাণায়ামের সাহায্য নিন, যা আপনাকে অনেক শান্ত করবে, সমৃদ্ধ করবে। পূর্বপুরুষদের প্রতি একটা কৃতজ্ঞতামূলক স্মরণ করুন যে আপনারা আমাকে যা দিয়ে গেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। পার্থিব অপার্থিব যে কোনো কিছুর জন্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এইভাবে তাদেরকে স্মরণ করুন। গরুকে সেবা করুন এবং দরিদ্রদের দান করার অভ্যাস তৈরি করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, জীবনের মূল থিম হলো রূপান্তর, আধ্যাত্মিক শক্তি এবং কর্মফল। চ্যালেঞ্জের মাঝেও অসাধারণ উন্নতি করতে দেখা যায় এনাদেরকে। ব্যক্তি হয় গভীর, রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী। অষ্টম ভাবের অধিপতি যখন নবম ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু
তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন, হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, নবম ভাব বলতে আমরা বুঝি ভাগ্য ও সৌভাগ্য, অর্থাৎ জীবনে চলার পথে ভাগ্য আপনাকে কতটা সহায়তা দেবে সেইটা। ধর্ম, নীতি, আধ্যাত্মিকতা। 9th হাউস থেকে আমরা পিতা বা পিতৃধর্মকেও পেয়ে থাকি। 9th হাউস থেকে আমরা উচ্চ শিক্ষাও বিচার করে থাকি। এছাড়া রয়েছে দূর যাত্রা ও সৌভাগ্যবর্ধক কাজ। তাহলে অষ্টমপতি যখন নবম ভাবে অবস্থান করে তখন ভাগ্য উত্থান পতনময় হয়ে থাকে, অর্থাৎ কখনো ভাগ্য সাথ দেয়, কখনো দেয় না। ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি গভীর ঝোঁক লক্ষ্য করা যায়। জাতক বা জাতিকার পিতার জীবনের পরিবর্তন আসে, হঠাৎ দূরযাত্রা বা বিদেশ যাওয়ার যোগ তৈরি হয়। শুভ ফলগুলির মধ্যে তন্ত্র মন্ত্র ধ্যানে সাফল্য পেয়ে থাকে জাতক বা জাতিকা, উচ্চ জ্ঞান অর্জন হয়ে থাকে, বিদেশের সুযোগ, ন্যায়বোধ ও নৈতিক শক্তি বৃদ্ধি হয়। ভাগ্য দেরিতে হলেও খুব ভালোভাবে প্রস্ফুটিত হয়, অর্থাৎ তার ভাগ্যের সহায়তা পায় কিন্তু দেরিতে পায়। আর অশুভ ফলগুলির মধ্যে পিতার স্বাস্থ্য বা কাজের সমস্যা, ধর্মীয় দ্বন্দ্ব বা মতবিরোধ, ভাগ্য দেরিতে ফল দেয়, শিক্ষায় বাধা বা পরিবর্তন, মানসিক দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে তাকে পড়তে দেখা যায়। এরপর চলে আসি শিক্ষা ও কর্মক্ষেত্র। দর্শন ও ধর্মশাস্ত্রে এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকে। মনোবিজ্ঞানের ক্ষেত্রেও এনাদের যথেষ্ট ব্যুৎপত্তি দেখা যায়। জ্যোতিষ, তন্ত্র, এই ধরনের যে অকাল্ট সায়েন্স রয়েছে সেই সায়েন্সের ক্ষেত্রে এনাদের যথেষ্ট পারদর্শিতা লক্ষ্য করা যায়। আইন, শিক্ষা, গবেষণা এই ধরনের ফিল্ডে গেলে এনারা সাফল্য পেয়ে থাকেন। আর দূর যাত্রা সংক্রান্ত কাজ, এই কাজেও এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। যোগ সমূহ বলতে শুভ দৃষ্টিতে বিদেশে সাফল্য লাভ করতে দেখা যায়। পাপ গ্রহ অবস্থান করলে ধর্মে দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। কেতু যুক্ত হলে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করতে দেখা যায়। শনি হলে দেরিতে ভাগ্যোন্নতি লক্ষ্য করা যায়। প্রতিকার হিসেবে নিয়মিত জপ ও ধ্যানের মধ্যে থাকুন, পিতা বা গুরুজনকে সম্মান করুন, দান ধ্যান এগুলি অভ্যাসে পরিণত করুন, নিয়মিত দান করার একটা অভ্যাস তৈরি করুন, আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করুন, এতে আপনাদের ভাগ্যের উন্নতি হবে। আর ভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে দূর ভ্রমণের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। শেষ করার আগে আরেকবার, ভাগ্য, ধর্ম ও উচ্চ শিক্ষায় পরিবর্তনের যোগ, কষ্টের পর উন্নতি নিশ্চিত, ব্যক্তি হয় গভীর আধ্যাত্মিক ও পরিণত। অষ্টম ভাবের অধিপতি যখন দশম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো
এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8 হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8 হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8 হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো, তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8 ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ, সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায়, সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। দশম ভাব বলতে আমরা বুঝি কর্মজীবন ও পেশা, সম্মান এবং পদমর্যাদা, সমাজে আপনার অবস্থান অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস, কর্তব্যবোধ ও কর্মফল, জীবনের লক্ষ্য ও সাফল্য। তাহলে অষ্টমপতি যখন দশম ভাবে বসেন, তখন কর্মজীবনে বড় রূপান্তর দেখা যায়। কেরিয়ারে হঠাৎ সুযোগ বা সংকট এসে উপস্থিত হয়। রহস্যভেদী গবেষণামূলক কাজে সাফল্য লাভ করতে দেখা যায়। কর্মক্ষেত্রে গভীর দায়িত্ববোধ তৈরি হয়। জনসমক্ষে পরিচিতি বৃদ্ধি পায়। শুভ ফলগুলির মধ্যে রয়েছে গবেষণা, তদন্ত, চিকিৎসা সংক্রান্ত কাজে সফলতা, হঠাৎ উন্নতি অর্থাৎ পদোন্নতি, কর্মে গভীর মনোযোগ, সমাজে সম্মান বৃদ্ধি এবং আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক কাজে পারদর্শিতা। আর অশুভ ফল অর্থাৎ যখন কোনো পাপক গ্রহ দৃষ্টি দেয় বা সহ অবস্থান করে, তখন কর্মক্ষেত্রে শত্রু বা ষড়যন্ত্র তৈরি হয়। পদমর্যাদায় ওঠানামা অর্থাৎ কখনো আপনার কদর থাকছে, কখনো আপনার কদর থাকছে না। কর্মজীবনে অযাচিত পরিবর্তন, পেশাগত সম্পর্কের টানাপোড়েন। এবার দেখে নিই এই কম্বিনেশনের জাতক জাতিকারা কোন কোন কর্মক্ষেত্রে সফল হয়ে থাকে। ক্ষেত্রগুলি হলো চিকিৎসা, মনোবিজ্ঞান, থেরাপি, জ্যোতিষ, গবেষণা, তদন্ত, পুলিশ, আইন, ফরেনসিক, ব্যাংকিং, বীমা, সম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা, প্রশিক্ষণ, আধ্যাত্মিক কর্ম। প্রতিকার হিসেবে বলতে পারি যে নিয়মিত জপ এবং ধ্যানের সাহায্য নিন। দায়িত্ববোধ বজায় রাখা,
খুব প্রয়োজন। দরিদ্র বা রোগীদের সেবা করতে হয় এবং ধৈর্য হারালে চলবে না। সকল ক্ষেত্রে ধৈর্যের সাথে কাজ করুন। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, কর্মজীবনে গভীর রূপান্তর আসবে, সংকট পরাস্ত করে সাফল্য নিশ্চিত, ব্যক্তি হয় শক্তিশালী, দায়িত্বশীল এবং সম্মানিত। অষ্টম ভাবের অধিপতি যখন 11তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি, আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা বুঝি লাভ, আয় এবং অর্থ প্রবাহ, অর্থাৎ ডেইলি ইনকাম। এছাড়া 11তম ভাবকে আমরা জানি ফুলফিলমেন্ট অফ ইয়োর উইশেস বা আপনার ইচ্ছা পূরণ। বন্ধু, সমাজ ও বন্ধুদের থেকে সহায়তা, এটাও আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। আপনার সামাজিক অবস্থান, বড় সুযোগ সুবিধা। তাহলে অষ্টমপতি যখন 11তম ভাবে অবস্থান করে তখন লাভ ও আয় এটা স্টেডি হয় না। এটা কখনো হঠাৎ বেশ বড় লাভ হয়, আবার কখনো হঠাৎ বেশ বড় ক্ষতিও হয়, বা একটা স্টেডি ফ্লো থাকে না। জীবনে হঠাৎ বড় সুযোগ আসে। বন্ধুরা ভালোও হয় আবার খারাপও হয়, দু ধরনের বন্ধুই দেখতে পাওয়া যায়। সমাজে পরিচিতি বৃদ্ধি পেতে দেখা যায়। ইচ্ছা পূরণের দেরি হলেও সফলতা কিন্তু নিশ্চিত। শুভ ফলগুলির মধ্যে গবেষণা, গোপন জ্ঞান ও বিশেষ দক্ষতা থেকে আয় হয়। বড় ব্যক্তির সহায়তা, হঠাৎ বড় লাভ, সমাজে সম্মান বৃদ্ধি,
বন্ধুর মাধ্যমে উন্নতি হতে দেখা যায়। আর অশুভ ফলগুলির মধ্যে বন্ধু দ্বারা প্রতারণা বা বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর্থিক ওঠানামা, ইচ্ছা পূরণ হয় কিন্তু দেরিতে হয়, সামাজিক টানাপোড়েন, লাভের সাথে চাপও আসে। এবার এই কম্বিনেশনের জন্য কি কি কাজ সুটেবল সেগুলো আমরা একবার দেখে নিই। গবেষণা, বিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্যোতিষ, আধ্যাত্মিক শিক্ষা, বীমা, ট্যাক্স, সম্পদ ব্যবস্থাপনা, সমাজ সেবা, সংস্থার নেতৃত্ব, কোনো এনজিও তার নেতৃত্ব দেওয়া বা কোনো এনজিওতে জড়িত থাকা, বিদেশ বা বড় প্রতিষ্ঠানের সুযোগ। একবার বন্ধু ও সমাজ জীবনের প্রভাব দেখে নিই। বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার জীবনে। বন্ধুর মাধ্যমে সুযোগ আবার সমস্যাও আসে, গোপন শত্রুর সম্ভাবনা থেকে যায়, সমাজে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়ে থাকেন। প্রতিকার হিসেবে বন্ধু বান্ধব বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। নিয়মিত জপ বা ধ্যান করা উচিত। গরু বা দরিদ্রকে দান করার অভ্যাস তৈরি করুন। অহংকারকে বর্জন করে সহজ সাবলীলভাবে সবার সঙ্গে মেশার চেষ্টা করুন। ভালো সহযোগীদের সম্মান করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, লাভ, ইচ্ছাপূরণ ও বন্ধুত্বের রূপান্তরমূলক প্রভাব। কষ্টের পর সাফল্য নিশ্চিত। ব্যক্তি হয় পরিণত, অন্তর্দৃষ্টি সম্পন্ন ও সম্মানিত। অষ্টম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল, ঝাল, মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা, মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা।
বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা বুঝি ব্যয় ও ক্ষয়, অর্থাৎ আপনার লস বা ইনভেস্টমেন্ট বা আপনার খরচ, বিদেশ যাত্রা, নিঃসঙ্গতা বা একাকিত্ব বা ধ্যান, গোপন শত্রু, মুক্তি বা মোক্ষ লাভ করা, যেটাকে হিন্দিতে মোক্ষ বলা হয়, স্বপ্ন বা অবচেতন মন, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এই 12তম ভাব থেকেই দেখা হয়। তাহলে অষ্টমপতি যখন 12তম ভাবে অবস্থান করেন তখন আধ্যাত্মিক জাগরণ অত্যন্ত তীব্র হয়, জীবনে একাকিত্বের অভিজ্ঞতা লাভ করে থাকেন, ব্যয়ে ওঠানামা। অষ্টমপতি যখন 12তম ভাবে অবস্থান করেন তখন বিদেশ যোগ প্রবল হয়, অর্থাৎ আপনার বিদেশের সঙ্গে কানেকশন, বিদেশে যাওয়া, বিদেশে সেটেল করা, এই ধরনের যে কানেকশন গুলো সেইগুলো খুব স্ট্রং হয়ে যায়। অবচেতন মন অত্যন্ত সক্রিয় এবং গভীর হয়। শুভ ফলগুলির মধ্যে মন্ত্র, তন্ত্র, ধ্যান যোগে সাফল্য, বিদেশে উন্নতির সুযোগ, গোপন গবেষণায় অসাধারণ দক্ষতা দেখতে পাওয়া যায়, মুক্তির পথ সহজ হয়, স্বপ্নে বার্তা বা শক্তিশালী অন্তর্দৃষ্টি লক্ষ্য করা যায়। আর অশুভ ফলগুলির মধ্যে ব্যয় বৃদ্ধি বা অর্থ ক্ষতি, নিঃসঙ্গতা বা মানসিক চাপ, গোপন শত্রুর প্রভাব, ঘুমের সমস্যা বা দুঃস্বপ্ন, স্বাস্থ্যগত ব্যাপারে হঠাৎ ওঠানামা, অর্থাৎ এই শরীর ঠিক আছে আবার এই খারাপ আছে। এই কম্বিনেশনের জাতক জাতিকাদের জন্য যেসব কর্মগুলি সুইটেবল সেগুলি হলো আধ্যাত্মিকতা, জ্যোতিষ বা মিস্টিক শিক্ষা, হাসপাতাল, আশ্রম, সেবামূলক প্রতিষ্ঠান, বিদেশ সংক্রান্ত কাজ, গবেষণা, গুপ্ত বিদ্যা, গোপন নথি পরিচালনা, দান ধ্যান সম্পর্কিত পেশা। প্রতিকার হিসেবে বলা যায় যে ধ্যান, যোগ, প্রার্থনা, জল বা দুধ দান করুন, গরিবকে নিত্য প্রয়োজনীয় জিনিস দান করুন, শয্যার মাথার কাছে একটি প্রদীপ জ্বালান, স্বপ্ন বিশ্লেষণ ও মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, আধ্যাত্মিকতা, বিদেশ, ব্যয় ও মুক্তি এই জীবনের প্রধান থিম। কষ্টের পর জ্ঞান লাভ, ব্যক্তি হয় গভীর, মুক্তমনা ও আধ্যাত্মিকভাবে উন্নত। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।